এখন যেটা পড়াবো সেটা হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি 5 ইয়ার প্ল্যানিং ইন ইন্ডিয়া বাই স্মার্ট স্টাডি ইউপিএসসি ডাব্লিউবিসিএস। আমাদের যে 5 বছরের পরিকল্পনা এটাকে আমরা বলি জেনারেলি পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ওকে, 5 বছর পর পর আমাদের দেশ কিছু একটা পরিকল্পনা করতো এবং সেই পরিকল্পনা ওয়াইজ দেশ দেখতো তারা যে টার্গেটটা দেখলো সেই টার্গেটটা তারা অ্যাচিভ করতে পারলো কিনা। কিছু ক্ষেত্রে টার্গেট খুব ভালো করে অ্যাচিভ হতো এবং কিছু ক্ষেত্রে টার্গেট অ্যাচিভ হয়নি। এবং সব থেকে আনন্দের বিষয় হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই টার্গেট অ্যাচিভ হয়নি, কারণ যদি টার্গেট অ্যাচিভ হতো তাহলে আমরা ডেভেলপড কান্ট্রি হতাম, সেটা আমরা এখন অবধি হতে পারিনি। তো চলো আমরা একটু দেখে নেবো কি আমাদের এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা করার পিছনে কি অবজেক্টিভ ছিল। কোনো কিছু ভেবে তো আমরা করি। এক হচ্ছে ইকোনমিক গ্রোথ, 2 ইকোনমিক ইকুইটি অ্যান্ড সোশ্যাল জাস্টিস, ফুল এমপ্লয়মেন্ট, প্রত্যেকে চাকরি পাবে, ইকোনমিক সেলফ রিলায়েন্স অ্যান্ড মডার্নাইজেশন। ঠিক আছে, মানে এই দেশের কিছু সুবিধার্থে দেশের সবাই চাকরি পাবে, দেশের ইকোনমিক খুব উন্নতি হবে, মানুষজন নিজের প্রতি রিলায়েন্সটা পাওয়ারফুল হবে, নিজেদের মধ্যে ইউনিটি থাকবে, মানে সবকিছু একটা সুন্দর করে এগোবে। এই 5টা খুব দারুণ দারুণ টাইপের প্ল্যান নিয়েই এই 5 ইয়ার প্ল্যানটা শুরু হয়েছিল। তো চলো আমরা দেখে নিই, একটু ফ্ল্যাশব্যাকে যাই। ফার্স্ট 5 ইয়ার প্ল্যান অফ ইন্ডিয়া 1951 সালে শুরু হয়েছিল। এটা না তুমি একটা নোটসটার পিছনে যখন প্রিন্ট করবে পিছনে ছোট ছোট করে লিখে নেবে প্ল্যানগুলো, যাতে প্ল্যানগুলোর সালগুলো মাথায় রাখে। তো 51 থেকে 56। On December 8, 1951, the Prime Minister Jawaharlal Nehru presented the first 5 year plan to the Parliament of India. 1951 সালের 8ই ডিসেম্বর জওহরলাল নেহেরু প্রথম পার্লামেন্টে এই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি উপস্থাপিত করেন। দিস ওয়াজ বেসড অন দ্য হ্যারোড ডোমার মডেল। এগুলো একটা মডেলের ওপর করে হতো। ওকে, এটি হ্যারোড ডোমার মডেল থেকে করা হয়েছে। At that time, it was facing 3 problems: the influx of refugees, a severe shortage of food, and also mounting inflation. এই সময়টা কেন হয়েছিল দেখো, পুরো একদম স্বাধীনতার পরেই, তাই না? একটা রিফিউজি প্রবলেম ছিল, প্রচুর খাবারের শর্টেজ ছিল, আর এই সময়টা লোকে তো ইনফ্লেশন তো হবেই, কারণ জিনিসপত্রের দাম খুব বেড়ে যাচ্ছিল, এখন কালোবাজারি ভয়ঙ্কর হচ্ছিল এই সময়টা। ওকে, মানে মূল্যবৃদ্ধি হয়ে গিয়েছিল। তো এবার একটা কমন সেন্স, তাহলে কিসের উপর জোর দেবে সরকার? মূল্যবৃদ্ধি কমাবে, এই পার্টগুলোই তো করবে। So India had to recover from the partition and a disequilibrium in the economy due to the Second World War. তো ভারতকে না, তাদের যে ভাগ হয়েছিল ভারত ভাগ থেকেও ভারতকে রিকভার করতে হচ্ছিল, এবং এই ভারতের যে অর্থনীতি তাতে যে একটা অমিল, মানে একটা ভয়ঙ্কর রকম, ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে মিল, সব দিক থেকে সমশক্ত, আর ডিসইকুইলিব্রিয়াম মানে হচ্ছে সবকিছু নষ্ট হয়ে গেছে। তো ইকোনমির যে পার্টটা পুরোপুরি এদিক ওদিক হয়ে গিয়েছিল, যেহেতু দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল। So the first plan therefore had the objectives of rehabilitating refugees, agricultural development, self-sufficiency in food, along with controlling inflation. সেই জন্য আমাদের প্রথম প্ল্যানটার এটাই ইচ্ছাটা ছিল, প্রথম প্ল্যানটার এটাই টার্গেট ছিল যে আমরা রিফিউজিগুলোকে ঠিকঠাক শেল্টার করব, এগ্রিকালচার ডেভেলপমেন্ট করবো। তার কারণ হচ্ছে দেশে যদি এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট না হয় তাহলে তো খাবার জুটবে না, তাই না? তারপর হচ্ছে সেলফ সাফিসিয়েন্সি, মানুষের মধ্যে সেলফ সাফিসিয়েন্সি আনতে হবে, এবং ইনফ্লেশন কন্ট্রোল করতে হবে, একটু আগেই বললাম। তো বলো 5 ইয়ার প্ল্যানের কনসেপ্টটা বুঝেছো তো, যে একটা টার্গেট করে, সেই টার্গেটটা হয়তো প্রেজেন্ট সিচুয়েশনের ওপর করে যে এইটা লাগবে ওইটা লাগবে, দেন সেটাকে অ্যাচিভ করার চেষ্টা করা হয়। এটা ছিল প্রথমটা, তারপর আমি দ্বিতীয়টায় আসছি, দেখো বুঝেছো কিনা। এখন যেটা কিনা নীতি আয়োগ, ওটা তো পরে চেঞ্জ হয়ে গেল না এইবারটা। তো এইবার দেখো সেকেন্ড 5 ইয়ার প্ল্যান অফ ইন্ডিয়া 56 থেকে 61। সব 5 বছর পঞ্চবার্ষিকী পরিকল্পনায় যে 5 বছর চলেছে এমনটা নয় কিন্তু। অনেকে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ডাব্লিউবিসিএস কেও বলে, যে ডাব্লিউবিসিএস পঞ্চবার্ষিকী পরিকল্পনা, কিন্তু খুব বাজে কথা এটা। হ্যাঁ, ঠিকঠাক গাইড পেলে এবং ঠিকঠাক পড়লে ওটা রোলিং প্ল্যান বা অ্যানুয়াল প্ল্যানের মধ্যেই হয়ে যায়। কি রোলিং প্ল্যান আর অ্যানুয়াল প্ল্যান আমরা দেখব, শুধু কিছু না, মডেলটা সুন্দর লাগে, এটা ঠিকঠাক মডেলে যদি পড়াশোনাটা করি হয়ে যায়। The focus of the second plan was rapid industrialization, especially the development of heavy industries and capital goods like iron, steel, chemicals, and the machine building industries. Professor Mohalanobish developed the plan. আমরা না দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটাকে বলি মহালনোবিশ প্ল্যান। ওকে, কারণ উনি ওটা ডেভেলপ করেছিলেন। ওকে, তো এইটাতে কি হলো জানো, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেইন প্লাস পয়েন্টই হচ্ছে র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে, মানে ইন্ডাস্ট্রি হয়েছে ওই সময়টাতে। কি কি হয়েছে? আয়রন ইন্ডাস্ট্রি হয়েছে, স্টিল ইন্ডাস্ট্রি হয়েছে, ঠিক আছে। এগুলো কিন্তু আয়রন
হ্যাঁ হ্যাঁ, বলো বলো। হ্যাঁ, প্রথমটাতে এগ্রিকালচারে মন দিয়েছিল, কারণ ওই সময়টা আর কিছু করতে পারতো না, তাই না? তো এইটা গেল। এবার হচ্ছে থার্ড 5 year প্ল্যান, 1961 to 1966. The primary goal of the third plan was to establish India as a self-reliant and a self-generating economy. এইবার সরকার কি ভাবলো, যে আমাদের এগ্রিকালচারটাও ঠিকঠাক চলছে, আমাদের ইন্ডাস্ট্রিটাও এসে গেছে, তো এইবার আমরা একটা চেষ্টা করেছি ইকোনমিটাকে আমরা এত সুন্দর একটা স্টেবল জায়গায় নিয়ে যাবো যে মানুষের, দেখো, পার ক্যাপিটা ইনকাম বাড়তে থাকলে কিন্তু ইনকাম বাড়তে থাকবে। তো ঠিক করে দিল একটা সেলফ জেনারেটিং ইকোনমি করবো, যে আমরা এত সুন্দর করে জেনারেট হবে যে এত খাটতে লাগবে না। However, the second plan had slowed the rate of growth of agricultural production in the country, which limited India's economic development. তো ভারত তো অনেক কিছুই ভাবলো, কিন্তু বিষয়টা হচ্ছে এখন ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেড়ে গেল, এগ্রিকালচারাল গ্রোথ পড়ে গেল। ইন্ডাস্ট্রিতে যাচ্ছে তো সবটা, এগ্রিকালচারাল পার্ট তো কমে যাচ্ছে। কিন্তু আলটিমেটলি গিয়ে ভারত ইকোনমিক্যালি সেই স্টেবিলিটিটা পেলো না। ওকে, therefore, third plan included agricultural development as one of its objectives to achieve balance and regional development. Unfortunately, this period had many misfortunes which drained funds, Indo-China War, Indo-Pak War, and also severe drought. Therefore, this plan would not meet its objectives. এবার এইখানে একটা কথা বলি, হয়তো অনেক হাসাহাসি করি আমি যে সরকার প্ল্যান করতে পারে না, ঠিক করে পারে না, তবে এই থার্ড প্ল্যানটা কিন্তু হতো। কিন্তু থার্ড প্ল্যানটা যে সময়টাতে হয়েছিল, সেই সময়টা ভারতবর্ষের জন্য একটা কালিমালিপ্ত সময়। ভারত পাকিস্তানের যুদ্ধ, ভারত চায়নার যুদ্ধ, এবং ওই সময় ভারতের ভয়ঙ্কর খরা দেখা গিয়েছে। তো এই তিনটে বিষয় বুঝতে পারছো কি ভয়ঙ্কর? এই তিনটে দেখো তো এই সময়টাতেই তো হয়েছে, আমি সাল মেনশন করে দিয়েছি। এই কারণে না অবজেক্টিভটা মিট করতে পারিনি, বুঝতে পারলে? হ্যালো হ্যালো, হ্যাঁ দেখো বোঝা গেছে। হুম, এবার দেখবো 3 annual plans। এবার একটা জিনিস দেখো, এই পরিমাণে দেশের অবস্থা খারাপ হয়ে গেছে যে 1961-62 এক বছর ধরে যুদ্ধ চলেছে ভারত চায়না, তারপরে ইন্দো পাক চলেছে 65-66, তারপরে এত বড় একটা খরা এসেছে, তো ভারতের অবস্থা এমনিই খারাপ, তাই না? তো যখন খারাপ, তারপর ভারত ঠিক করলো যে আপাতত আর পঞ্চবার্ষিকীটা করবে না, একটু অ্যানুয়াল প্ল্যানের দিকে নজর দেবে, মানে 1 বছর। অ্যানুয়াল মানে 1 বছর, বার্ষিক। এবার আমরা কিছু অ্যানুয়াল প্ল্যান পড়বো। ফ্রম 66 to 69, 3 annual plans ওয়ার ডিভাইসড, মানে 66 থেকে 69 অব্দি 3টে অ্যানুয়াল প্ল্যান হয়েছিল, 3 বছরে 3টে। While the fourth plan was designed in 1966, it was abandoned under the pressure of drought. এবার 4 নম্বর প্ল্যানটা তো 66-এ, মানে মানে আমাদের এই যে এটা তো আমরা থার্ড 5 year প্ল্যান করছি, এটা তো আমরা থার্ড করছিলাম যে 61 থেকে 66, ভালো করে বোঝো। 61 থেকে 61 to 66 আমরা তো থার্ড করছিলাম। তো তাহলে তো হিসাব মতো 66-এ তো ফোর্থ ডিজাইন হওয়ার কথা, তাই না? তো ফোর্থ কেন হয়নি? ফোর্থ হয়নি কারণ খরা হয়েছিল। ওকে, ফোর্থে খরা হয়েছিল, ফোর্থের ইয়ারটাতে। ওকে, এবং শুধু খরা হয়নি, কারেন্সি ডিভ্যালুয়েশন হয়েছিল অ্যান্ড ইনফ্লেমেশনারি রিসেশন অফ দ্য ইকোনমি, ওই অতগুলো ওয়ার হয়েছে। ওকে, therefore the government opted for an annual plan in 1966 to 67 and subsequent 2 years. This period is called plan holiday. এই প্রশ্নটা খুব বেশি রকম আছে যে প্ল্যান হলিডে আমরা কোন সময়টা বলি, তাহলে আমরা খুব ভালো করে বুঝতে পারছি। ডেসক্রিপটিভ পার্টটা মনে রাখো, অবজেক্টিভ ইজিলি হয়ে যাবে। লার্ন লাইক ইউপিএসসি, ক্র্যাক ডাব্লিউবিসিএস লাইক আ প্রো, সিম্পল। জাস্ট মাথায় রাখবে এই প্ল্যানটা কি হয়েছিল, যখন খরাটা এলো, 3টে জিনিস হয়েছিল, একটা ইন্দো পাক ওয়ার, ইন্দো চায়না ওয়ার, আর ওই ভয়ঙ্কর খরার পরে গভর্নমেন্ট দাঁড়ানোর ক্ষমতা ছিল। ওকে, নয়তো 61 থেকে 66-র পরে 66 সালেই কিন্তু চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা আসতো, সেটা এলো না। তার বদলে গভর্নমেন্ট খুব খুব বুদ্ধিমানের একটা ডিসিশন নিল, যারা 5 বছরের টার্গেট আর করেনি, তারা 1 বছর করে টার্গেট করেছে। তারপর তারা পরপর 3টে 1 বছর করে তারা অ্যানুয়াল প্ল্যান করেছিল, যেটাকে আমরা বলি প্ল্যান হলিডে। ওকে, প্ল্যান হলিডে, ওরা জাস্ট ওটা নাম দিয়েছে প্ল্যান হলিডে। অক্ষয় কুমার নেই, বাট স্টিল হলিডে। তো এবারের পার্টটা হচ্ছে, ভাবো তোমাদের কাছে এগুলো আমি বলি, তেমন আমি কত খবর রাখি। তো এইবারের পার্টটা হচ্ছে ফোর্থ 5 year প্ল্যান। তো হিসাব মতো এইখানটাতে প্রচুর ছাত্র ছড়িয়ে আছে, তারা তারা হিসেব করে, মানে আমার এমনও স্টুডেন্ট আছে, ও আমাকে বলেছিল স্যার 9-15 হয়েছে, মানে পরপর 5 করে যোগ করবো। তো আমাদের ভারত, এটা তো ভারত, এটা তো প্রচুর মজা দেয় মানুষজনকে, কথায় কথায় মজা দেয়। তো একটা বুঝতে হবে যে প্রথম 3টে সিরিয়ালই হয়েছে, তারপর আবার 3 দিয়ে 3 যোগ করবে, তারপর আবার 5 যোগ করবে। তো তারপরে তার ইয়ার অ্যানুয়াল হয়েছে 66 to 69। এইবারে 69 থেকে আবার একটা 5 বছর অ্যাড হয়েছিল, কারণ ভারত অতদিন একটু স্টেবল হয়েছে। 69 থেকে 74, এই সময়টাতে জন্মায়নি যদিও।
There were two principal objectives of this plan: growth and stability and progressive achievement of self-reliance. এই সময়টার একটা ইচ্ছা হলো যে আমরা গ্রোথ উইথ স্টেবিলিটি করবো, মানে আমরা স্টেবল গ্রোথ করবো, কারণ এত ধাক্কা খেয়েছে আমরা প্রত্যেকটা সময় চেষ্টা করি যাতে আমাদের গ্রোথটা স্টেবল হয়। তো এখানে স্টেবল গ্রোথের কথাই বলা হয়েছে। এবার হচ্ছে ইট এইমড অ্যাট 5.5% অ্যাভারেজ গ্রোথ রেট অফ ন্যাশনাল ইনকাম and also provision of the national minimum for the weaker section of the society called Garibi Hatao growth since justice. However, another Indo-Pak in 1971 to 72 created financial crunch of the plan. এবার একটা প্রশ্ন দেখবো সবসময় আসে, গরিবি হাটাও এই স্লোগানটা কোন প্ল্যানে তোলা হয়েছে? গরিবি হাটাও হাটায়নি, এখনো বলেছে আমি নিজেই গরিব, কোথায় আমাকে বলছি, কোথাও দেয়নি। তো এবার প্রশ্ন হচ্ছে আমার কথাই বলেছে গরিব। তো এবার ওইটাই গরিব মানে হচ্ছে কি, মানে যেই গরিব হবে তাদের কি হাঁটিতে, কারণ গরিব দেখবে কোনো কান্ট্রিটা জেনারেলি গরিব সহ্য করতে পারে না, গরিব রাখতে চায় না, জানে রাখলেই সেই কান্ট্রির নাম খারাপ হবে। ইন্দিরা গান্ধী চাইতেনই না। এবার কেন ইন্দিরা গান্ধীর নামটা বললাম, আজকে যখন 5 ইয়ার প্ল্যান পড়া হয়ে যাবে প্রত্যেকটা 5 ইয়ার প্ল্যানের বছর সার্চ মারবে আর জেনে নেবে সেই সময়টা প্রাইম মিনিস্টার কে ছিল, দেখবি একটা ইন্দিরা গান্ধী পড়বে, ঠিক আছে। তো এইবারে পার্টটা আসছে 5th 5 ইয়ার প্ল্যান অফ ইন্ডিয়া। This plan had two main objectives: removal of property and attainment of self-reliance. এখানে দাঁড়া হয়, এটা না প্রপার্টি হবে, এটা পভার্টি হবে। ওকে, কারণ রিমুভাল অফ প্রপার্টি হয়ে গেলে তো দেশ বেঁচে যাবে। দেখো 5th 5 ইয়ার প্ল্যানের মেইন অবজেক্টিভ ছিল হচ্ছে গরিবি হটাও এবং অ্যাটেনমেন্ট অফ সেলফ রিলায়েন্স। দেখো সেলফ রিলায়েন্স কথাটা অদ্ভুতভাবে আমরা প্রত্যেকটাই পাচ্ছি না, মানে চিরকাল দেশ চেয়েছে আমরা নিজেদের ওপর আমরা নিজেরা বিশ্বাস করি। ওকে, সবসময় এটা চাই ওটা চাই করবে না, মানে চাকরি করলে হবে না, যেটা পাবে সেটাই নিতে হবে, বুঝছো? তো এই কথাটা কিন্তু এই 5 ইয়ার প্ল্যান থেকেই বলে আসছিল। সেলফ রিলায়েন্সের কথা বলছে, নিজের ওপর নিজে বিশ্বাস করো, তুমি বিশ্বাস রাখো তুমি WBCS হবে, কিন্তু চাইবে না, ঠিক আছে? এইটা মাথায় রাখবে, বিশ্বাস তোমাকে মাইনে দেবে প্রত্যেক মাসে। তো দিস ওয়াজ প্ল্যান থ্রু দ্য প্রমোশন অফ হায়ার গ্রোথ রেটস, বেটার বিকাম ডিস্ট্রিবিউশন অ্যান্ড অলসো সিগনিফিক্যান্ট ইনক্রিজ অফ ডোমেস্টিক রেট অফ সেভিং। তো এই পার্টটা কিছুই হলো না, এই প্ল্যানটা প্রমোশন করেছিল হায়ার গ্রোথ রেটকে, ইনকাম ডিস্ট্রিবিউশন, অলসো সিগনিফিক্যান্ট ইনক্রিজ ইন ডোমেস্টিক রেট অফ সেভিং। মানে এই সময়টা না মানুষের মনে হলো আমাদের একটু টাকা সেভ করা উচিত। ডোমেস্টিক রেট অফ সেভিং মানে ব্যাংকের কাছে আজকে যে টাকাগুলো সেভ হয় মানুষই তো সেভ করে। তো এবার দেখো অ্যানুয়াল প্ল্যান, আবার দুখানা অ্যানুয়াল প্ল্যান দেখা যাচ্ছে। এবার এইখানে একটা কনফিউশন, এইটাকে আমরা কিন্তু আর প্ল্যান হলিডে বলি না, আমরা বলি রোলিং প্ল্যান, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ারের টার্গেটটা ফুলফিল হয়নি, ওই জন্য এই দুটো প্ল্যান করে পরের 2 বছরের মধ্যে প্ল্যান টার্গেটটা ফুলফিল করেছে। তো এইটুকু বোঝা যাচ্ছে যে শুরুতে 78 থেকে 80টা হচ্ছে রোলিং, আর ওই পার্টে 66 to 69টা কিন্তু প্ল্যান হলিডে। ওকে, এবং আমি বহু ছাত্রছাত্রীকে দেখেছি একটাকে রোলিং একটাকে হলিডে, রোলিং হলিডের মধ্যে রোল করেছে, বুঝতে পারিনি, কারণ সবটাই তো অ্যানুয়াল প্ল্যান, মানে এটাও তো 1 বছরের প্ল্যান। ওকে, এবার দেখো 6th 5 ইয়ার প্ল্যান অফ ইন্ডিয়া। This plan focused on socio-economic infrastructure in the rural areas. Further, it endeavored to eliminate rural poverty and reduce regional disparities through the integrated rural development program. এই সময়টা খুব ইম্পর্টেন্ট, 6 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই সময়টাতে কি হলো, এবার গভর্নমেন্টের মনে হলো গ্রামগুলোর দিকে একটু নজর দেওয়া উচিত, কারণ গ্রামগুলোর দিকে একটু নজর দেওয়া দরকার। সেই সময়টা তারা কি করলো, গ্রামটাকে যাতে তারা ডেভেলপ করতে পারে, এইটা তোমাদেরকে পড়তে হয় মেন্সের জন্য, এই যোজনাটা হলো IRDP কত সালে হলো? 1979, 6th 5 ইয়ার প্ল্যানের সময়, যেটি নাম ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ওকে, এবার হচ্ছে 7th 5 ইয়ার প্ল্যান অফ ইন্ডিয়া, 1985 to 90। দ্য কান্ট্রি এনজয়েড আ রিজনেবল রেট অফ ইকোনমিক গ্রোথ ডিউরিং দ্য 6th প্ল্যান। এবার এই 6th প্ল্যানটাতে বেশ সুন্দর ইকোনমিক গ্রোথ হয়েছে, কেন তুমি একবার দেখে নিও প্রাইম মিনিস্টার কে ছিল। এরপর হচ্ছে দ্য 7th প্ল্যান ফোকাসড অন র্যাপিড প্রোডাকশন অফ ফুড গ্রেইনস অ্যালং উইথ দ্য ইনক্রিজ ইন দ্য ক্রিয়েশন অফ এমপ্লয়মেন্ট অ্যান্ড ওভারঅল প্রোডাক্টিভিটি। দ্য গাইডিং প্রিন্সিপালস ওয়ার গ্রোথ, মডার্নাইজেশন, সেলফ রিলায়েন্স অ্যান্ড সোশ্যাল জাস্টিস। তো এই সময়টা কি করলো, এবার না দেখবে আমরা শুনেছিলাম না খাদ্য বিপ্লব আসছিল, একটু লেটে এসেছে, কিন্তু এই সময়টাতে ফুড গ্রেইনের ওপর নজর দিয়েছে। এইবার আমাদের না ফুড গ্রেন প্রোডাকশন বাড়াতে হবে, কারণ মানুষ বাড়ছে, কারণ দেশের তো প্রথম দিকে তো দেশের কাছে হিসাবই ছিল না কত লোক আছে, তাই না? আস্তে আস্তে এবার দেশ শিখছে, দেশ ভবিষ্যতে তৈরি করছে যে কি হবে। তো এটা সেই পার্ট। এবার 7th পার্টটা একটু দেখে নেও, 7th পার্টটা অতটা ইম্পর্টেন্ট নয়। ওকে, আমি 8 নম্বরে আসছি, যেটা 1992 থেকে 97, এই সময়টাতে আমি জন্মে গেছি, 7 নম্বর। তো দ্য 8th প্ল্যান ওয়াজ শিডিউলড টু বি ইন্ট্রোডিউসড ইন এপ্রিল 1990। এটা না 1990-তে হওয়ার কথা ছিল। হাউএভার দেয়ার আর মেনি চেঞ্জেস ইন দ্য গভর্নমেন্ট অ্যাট দ্য সেন্ট্রাল হুইচ লেড টু দ্য রিকনস্টিটিউশন অফ দ্য প্ল্যান কমিশন। এই সময়টা না কংগ্রেস আর বিজেপির ঝামেলা চলছে এখানে, হ্যাঁ,
একবার করে কংগ্রেস যে বিজেপি আসছে এসে কংগ্রেসের প্ল্যান ক্যান্সেল করছে, কংগ্রেস এসে বিজেপির প্ল্যান ক্যান্সেল করছে। একে অপরের মধ্যে এরকম একটা শাশুড়ি বউয়ের ঝামেলা চলেছিল, সেই জন্য 2 বছর মানে দেরি হয়েছে। হ্যাঁ, 5 ইয়ার প্ল্যানটা। তো কনসেপ্টটা বুঝেছো? ফাইনালি ইন 1992 the eighth plan was introduced. At this time the country was going through a severe economic crisis and the government initiated fiscal reforms to provide new dynamism to the economy. তো 1992-তে এই প্ল্যানটা এসেছিল এবং এই প্ল্যানটার সময় কিন্তু ভয়ঙ্কর ইকোনমিক ক্রাইসিস চলছিল। আবার বলছি, এই সময়গুলোতে প্রাইম মিনিস্টার কে ছিল দেখে নেবে, চিনতে পারবে তারা কিরকম প্রাইম মিনিস্টার ছিল। 5 ইয়ার প্ল্যান দিয়ে তো চেনা যায়, তাই না? লোকের রিংটোন থেকে বোঝা যায় না লোকের কতটা কি জানা আছে কিছু ক্ষেত্রে। তো এবার এই কারণে আমি এমন রিংটোন রাখি আমার চিনতেই পারবে না। কখনো রবীন্দ্রসঙ্গীত রাখি, কখনো গুরু রবীন্দ্রনাথ গান রাখি। 9th 5 year plan of India 1997 to 2002, তুমি তাহলে 9 নম্বরটা জন্মেছো। Southeast Asian financial crisis caused overall slowdown in the economy of the India too. তো সাউথ ইস্টে একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয়েছিল 1996-এ, সেই সময়টা আমাদের ভারতের ইকোনমিকেও স্লো করে দিয়েছিল। While the liberalization process was still criticized, India was out of the fiscal maze of the early 1990s. The plan targeted a high growth rate of 7% and also directed itself towards time-bound social objectives. এই টাইমটা জাস্ট এটাই বলতে চেয়েছে যে এই সময়টাতে একটা ইকোনমিক্যাল ক্রাইসিস চলছিল যেটা আমাদের ভারত ভয়ঙ্কর রকম ফেস করেছিল। স্টিল একটা গ্রোথ রেট টার্গেট করেছিল যেটা 7%, মানে 7% প্লাস হবে আগের থেকে। ওকে, Further, the plan focused on the 7 basic medium services (BMS) with view to achieving complete population coverage in time-bound manner. The BMS include, মানে এইবার আমাদের স্টেট ভাবলো, আমাদের কান্ট্রি ভাবলো যে 9 নম্বরটাতে আমরা কিছু কথা ভাববো, কিছু পয়েন্ট আনবো, যে পয়েন্টগুলোর উপরে আমরা শুধু ফোকাস করবো, মানে ভালো জল দেবো, ভালো এডুকেশন দেবো, আইনক্স খুলবো, এই টাইপের একটা প্ল্যান। ওকে, তো কি করেছিল এটাতে, কি বলা ছিল? BMS। এই BMS মানে কিন্তু বিধাননগর মিউনিসিপাল নয়, যদি তুমি তো হ্যাঁ, বেসিক মিনিমাম সার্ভিসেস কি? সেফ ড্রিঙ্কিং ওয়াটার, প্রাইমারি হেলথ সার্ভিস, ইউনিভার্সালাইজেশন অফ প্রাইমারি এডুকেশন, পাবলিক হাউসিং, নিউট্রিশনাল সাপোর্ট, কানেক্টিভিটি অফ অল ভিলেজেস, কানেক্টিভিটি অফ অল ভিলেজেস অ্যান্ড হ্যাবিটেশনস, স্ট্রিমলাইনিং দ্য পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম। সবটাই বুঝলাম, কিন্তু আমার এই স্ট্রিমলাইনিং এর উপরে যেটা আছে গ্রামে কানেক্টিভিটি, ওটা বড় বাজে কথা বলেছে। ওটা 1990-92-তে বলেছে, আজও গ্রামে গেলে আমি নেটওয়ার্ক পাই না। রিয়েলিটি বুঝতে হবে। প্রত্যেকটা গ্রামে যাতে ইলেকট্রিক চলে যায়, প্রত্যেকটা গ্রামের মধ্যে যাতে ডাক ব্যবস্থা ভালো হয়, যাতে গ্রাম থেকে গ্রামের কানেক্টিভিটি ভালো থাকে। ওকে, এরপরে দেখবো 10th 5 year plan of India 2002 থেকে 2007। Some major aspects of this plan were double the per capita income in 10 years, অর্থাৎ পার ক্যাপিটা মানে প্রত্যেকের যে ইনকাম সেটাকে 10 বছরের মধ্যে ডবল করবে, মানে 2 টাকা থাকলে 4 টাকা হবে। Higher growth rates must translate into better quality life for people, প্রত্যেকটা মানুষের জীবনযাত্রাকে উন্নতি করার জন্য হায়ার গ্রোথ রেট লাগবে। সেট মনিটরেবল চার্জেস, অর্থাৎ মনিটরেবল চার্জেস মানে যে টার্গেটগুলো রাখা হবে সেগুলোকে প্রত্যেক দিন কিংবা প্রত্যেক সপ্তাহ কিংবা প্রত্যেক মাসে মনিটর করা হবে। এই মনিটরের কাজটা আইএসদের উপর থাকে, তারপর স্টেট সিভিল সার্ভেন্ট পায়, তার মানে মনিটরের কাজ সেটা সরকারের কাছে যায়, যেটা এখন তোমরা আজও করছো। কি মনিটর করে জানি না, কিন্তু মনিটর কর, এটা হচ্ছে পার্ট। ওকে, তো এরপর হচ্ছে কনসিডারেশন অফ গভর্নেন্স অ্যাজ এ ফ্যাক্টর অফ ডেভেলপমেন্ট পলিসি। মনিটর বলছে তুমি যখন কোনো জায়গায় ভিডিও হবে, তোমার উপর দায়িত্ব দেওয়া হবে যে দেখো এই কাজটা ভালো করে হচ্ছে কিনা, কতটা কি হচ্ছে। তুমি তোমার আপারে দেবে, তারা তারও উপরে দেবে, তারা তারও উপরে দেবে, এগুলো উপরে তো যেতেই থাকে না, একটা জায়গায় কি থেমে যায় আবার ঘুরে আসে, রিসাইকেল। এটাই বললাম যে মনিটরিং এর পার্টটা চলে আসছে। এবার সোশ্যাল সেক্টরের দিকে একটুখানি জোর দেওয়া হয়েছে, হেলথ এবং এডুকেশন। মানে এর আগে অবধি ভারত খুব একটা জোর দেয়নি, যেটা আমরা দেখেছি 2000 সালের পরে হেলথ আর এডুকেশনে জোর দেওয়া হলো, কারণ ভারত মনে করতো তার আগে প্রত্যেকটা মানুষই বাহুবলী এবং প্রত্যেকেই MA পাস। তো 11th 5 year plan of India 2007 থেকে 12, এই পার্টটা একটু ভালো করে পড়বে। The title of the 11th plan was towards faster and more inclusive growth, মানে এখানটাতে খুব ফাস্টার গ্রোথ চেয়েছিল। এই যে বলতে পারো এই সময় PM কে ছিল? জেনে বলবে, যেহেতু প্রশ্নটা খুবই কঠিন তো তাই আমি এখন উত্তর দেবো। 7 থেকে 12 একদম লেটেস্ট, আইডিয়া করলেই পারবে। এরপর হচ্ছে ইট এনভিসেজ দ্য হাই গ্রোথ রেট অফ 9%, এর আগে আমরা 7 দেখেছিলাম, এবার 9%, ইমপ্লাইং আ গ্রোথ রেট অফ 7.5% ইন দ্য পার ক্যাপিটা জিডিপি, মানে ওই জিডিপির ওপরে একটা গ্রোথ চেষ্টা করেছে।
র্যাপিড গ্রোথ উইথ রিডিউসিং পভার্টি অ্যান্ড ইনক্রিজিং এমপ্লয়মেন্ট অপরচুনিটিস, মানে গরিবি কমাবে এবং মানুষকে চাকরি দেবে। দেখা যাচ্ছে বেসিক্যালি এরপর থেকে যাই দেখবে দেখবে চাকরি চাকরি চাকরি, প্রচুর প্রচুর চাকরি দেবে, প্রচুর প্রচুর চাকরি দেবে, এই চলছে। ঠিক আছে। এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি, রিডিউসিং জেন্ডার ইনইকুয়ালিটি, ইমপ্রুভিং দ্য ওভারঅল গভর্নেন্স, মানে আমাদের এনভায়রনমেন্টে যাতে আমাদের পরিবেশ সুরক্ষা হয় সেটা, জেন্ডার ইকুয়ালিটি মানে জেন্ডারের মধ্যে যাতে কোনো ডিসক্রিমিনেশন না হয়, তুই ছেলে আমি মেয়ে এরকম যাতে না হয়, প্রত্যেকে যাতে একসাথে সিগারেট খেতে পারে দাঁড়িয়ে, এটা একটা ওরা চেষ্টা করেছিল। আর এরপরের পার্টটা হচ্ছে ওভারঅল গভর্নেন্স, মানে এবার পার্লামেন্ট বা আমাদের যে গভর্নমেন্ট তারও তো কিছু ডেভেলপমেন্টের দরকার হয়, ডেভেলপমেন্টের দরকার প্রত্যেকটা জিনিসের হয়, একজন এডুকেটারেরও হয়। ওকে, তো সেক্ষেত্রে সেই ডেভেলপমেন্টের পার্টটা যাতে দেখা হয় সেই পার্টটা পার্লামেন্ট এটা দেখেছিল। 12th 5-year প্ল্যান, ওকে এটাই লাস্ট, এরপরের নীতি আয়োগ ফায়োগ এসে গেছিলো, ওটা আমি পরে পড়াবো শেষের দিকে। 2012 থেকে 17, according to this plan it must be guided by a vision of India moving forward in a manner that would ensure a broad-based improvement in the living standards of all the people through growth process which is faster than in the past, more inclusive, also more environmentally sustainable. The objectives of this plan are as follows. এখানে বলতে চাইছি এই প্ল্যানটার মাধ্যমে বলা হয়েছে যে এইবারে প্ল্যানটা একটু ব্রডলি ফলো করা হবে, যেটা মানুষের লিভিংটাকে স্ট্যান্ডার্ড করবে, যেটা আগের যে প্ল্যানগুলো হয়েছিল তার থেকে আরও ফাস্ট হবে। ওকে, এবং মানুষকে যথেষ্ট উপকার করবে, এই পার্টটা এটা বলা হয়েছে। 9% দেখা হয়েছে গ্রোথ, ফোকাসড অন দ্য এগ্রিকালচারাল সেক্টর অ্যান্ড হ্যাভ অ্যাভারেজ গ্রোথ অফ 4% ডিউরিং প্ল্যান পিরিয়ড। এগ্রিকালচারে ফোকাস করা হয়েছে। ইনফ্লেশনারি প্রেশার যাতে বেশি মূল্যবৃদ্ধি না হয় দেখা হয়েছে, জিডিপি বাড়ে দেখা হয়েছে, ওয়াটার ম্যানেজমেন্ট পলিসি ডেভেলপ করা হয়েছে। এই পার্টটা এখানে ঠিক মারবে, কারণ বাকিগুলোতে এক প্রিভিয়াসগুলোতে, এখানে ওয়াটার ম্যানেজমেন্ট পলিসিটা হচ্ছে দেখার মতো। ওকে, এরপর হচ্ছে এটা, তারপর হচ্ছে লার্জ ইনভেস্টমেন্ট ইন দ্য ডেভেলপমেন্ট আর ইনফ্রাস্ট্রাকচার সেক্টর, এই সময় কিন্তু বড় বড় ইনভেস্টমেন্টগুলো হয়েছে। এই হচ্ছে পার্ট। আর একটা জিনিস একটু শুধু মনে রাখবে, এখানে দেখো লিখে দিয়েছি এফিসিয়েন্সি ইউজ অফ অ্যাভেলেবল রিসোর্সেস, দেখা যাচ্ছে। এবার হচ্ছে আগে তো প্রচুর আমাদের ভারতে চিরকালই রিসোর্সেস ছিল, মিনারেল সম্পদ সব ছিল, ঠিকঠাক ব্যবহার হতো না, কেউ একটা লাখ টাকা কোটি টাকা তুলে নিয়ে চলে গেল, মানে গভর্নমেন্ট তো বুঝতে পারতো না। তারপর থেকে গভর্নমেন্টের হাতে আস্তে আস্তে জিনিসটা ভালো করে নিতে থাকলো যাতে ঠিকঠাক রিসোর্সের ইউসেজটা হয়। ওকে, তো এই ছিল অল অ্যাবাউট 5-year প্ল্যান। এর বিষয়ে আমি প্রচুর এমসিকিউ করাবো 5-year প্ল্যানের ব্যাপারে, কোনো অসুবিধা হবে না, এর বেশি 5-year প্ল্যানে পড়তে হয় না। ওকে, আর যেটুকু পড়তে হবে সেটা আমি বলে দেবো। ওকে, তো এই দুটো নোটস আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। ওকে, তো আজকের ক্লাসটা আমি এতটাই রাখছি, কারণ ক্লাস তো এতটাই ছিল আজকের।